আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজ আমরা নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজ আমরা কোরিয়ান স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের কিছু উচ্চারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেখে আসি। তো আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে কোন বর্ণের কি উচ্চারণ। তো এখানে আমরা সর্বপ্রথম দেয়া আছে স্বরবর্ণ 10টি। তো এখানে 10টি স্বরবর্ণ দেয়া আছে, যা আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজ এই 10টি স্বরবর্ণ এবং 14টি ব্যঞ্জনবর্ণ নিয়েই আমরা কিছু আলোচনা করব, কিছু শিখব। তো আজ এই ব্যঞ্জন বর্ণেরই কিছু উচ্চারণ একটু পরিবর্তন হবে। পরিবর্তন বলতে আগে যা ছিল তাই থাকবে, কিন্তু স্থান ভেদে কিছু উচ্চারণ একটু পরিবর্তন হবে। তো সেটা কি আমরা দেখব। তো আগে আমরা স্বরবর্ণের কিছু দেখে নেই। হ্যাঁ, তো এখানে দেয়া আছে স্বরচিহ্নের সাথে শূন্য থাকলে স্বরবর্ণ উচ্চারণ হবে। মানে আর এখানে শূন্য বলতে হচ্ছে আপনার ইয়ংকে বোঝানো হয়েছে। যদি স্বরবর্ণের সাথে শূন্য থাকে, মানে হচ্ছে যদি ইয়ং থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র স্বরবর্ণ উচ্চারিত হবে। এখানে এই ব্যঞ্জন বর্ণের কোনো উচ্চারণ হবে না, মানে ইয়ং এর কোনো উচ্চারণ হবে না। আর অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সাথে থাকলে সেই ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত করে উচ্চারিত হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে শূন্য যদি না থাকে, শূন্য যদি না থাকে স্বরচিহ্ন হবে। আচ্ছা, স্বরচিহ্ন বলতে হচ্ছে আকার, রস্যিকার, রস্যকার, এগুলাকে আসলে স্বরচিহ্ন বলা হয়। ঠিক আছে। শূন্য যদি না থাকে সেই ক্ষেত্রে স্বরবর্ণগুলো স্বরচিহ্ন হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে যদি এই যে আয়ের সাথে যদি একটা ম থাকে, ঠিক আছে, তাহলে উচ্চারিত কি হবে? এই যে লিখলাম ম, আর এটা আটা হচ্ছে স্বরচিহ্ন আকার হিসাবে বসবে। ময়ের সাথে আমরা একটা আকার দিতে পারি মা। ওকে, এখানে আছে ই, আমরা দিলাম একটা ম, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে ম, আর স্বরচিহ্ন আছে হচ্ছে ই, যেটা ব্যঞ্জন বর্ণের সাথে থাকলে লিখতে হবে রস্যিকার, মি। ওকে। আচ্ছা, তারপরে কি আছে? যেমন ও, তো এটা যদি ব্যঞ্জন বর্ণের সাথে থাকে তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে একটা ওকার হবে। ঠিক আছে, এই ওকারটা হবে। তারপরে আছে হচ্ছে উ, তো উ এর সাথে ম এর সাথে যদি আমরা উ দেই, একটা রস্যকার হবে, এটা। ওকে। তো এভাবে শুধুমাত্র স্বরচিহ্ন যখন শূন্য না থাকবে, অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন এই স্বরচিহ্নগুলা এই ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চার্ট। তো এই চার্টটা আমি আপনাদের জন্য তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি সহজভাবে যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের জন্য এই চার্টটা আমি তৈরি করেছি। তো কোরিয়ান ভাষার কিছু বর্ণ শব্দের প্রথমে বসলে উচ্চারণটা পরিবর্তিত হবে। কিছু বলতে জাস্ট 3টা বর্ণ। ঠিক আছে, এই 3টা আপনাকে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন না। ঠিক আছে। তো আমি এখানে দিয়ে রেখেছি, আমরা শিখেছিলাম গিয়ক। গিয়ক যদি প্রথমে বসে উচ্চারণ হবে গ, নিচে বসলে উচ্চারণ হবে ক। তো আগের নিয়মেই থাকবে গিয়ক, উপরে বসলে গ এবং নিচে বসলে ক। শুধুমাত্র কোনো শব্দের যদি প্রথম বর্ণটা গিয়ক হয়, সেক্ষেত্রে গিয়কের উচ্চারণ হবে খ। ঠিক আছে। যেমন মনে করেন এখানে এই যে 5টা বর্ণ আছে, ঠিক আছে, ওখানে এই এই 4টা বর্ণ আছে। তো এই প্রথম বর্ণটা যদি গিয়ক হয়, উচ্চারণ হবে খ। আর এখানে দ্বিতীয় বলতে, এই যে দ্বিতীয় বলতে কিন্তু শুধুমাত্র 2কে বোঝায়নি, প্রথম ছাড়া বাকি যেখানেই বসবে না কেন তখন উচ্চারণ হবে গ। ঠিক আছে। তো সেটা আপনার দ্বিতীয় হইতে পারে, তৃতীয় হইতে পারে, চতুর্থ হইতে পারে। এই গিয়ক যদি প্রথমে না বসে যে কোনো জায়গায় বসলে উচ্চারণ হবে গ, শুধুমাত্র প্রথমে বসলে উচ্চারণ হবে ক, আর নিচে বসলে যা ছিল তাই হবে ক। ওকে। আচ্ছা, তো আমরা এখানে গিয়কটা একটু লিখি। ওকে, গিয়কটাকে আমরা 3বার লিখলাম। তো এই এই শব্দটা হওয়ার কথা ছিল গা, গাক, তাই না? কিন্তু না, এটা আপনার যেহেতু এই গিয়কটা প্রথমে আছে, তো প্রথম হিসেবে আমরা এটাকে খ ধরবো, খা, দ্বিতীয় হিসাবে গ ধরবো, গা, আর নিচে নিচে বসার কারণে ক ধরবো, খাগাক। তাহলে সঠিক উচ্চারণ হবে খাগাক। এটা ভুল। ঠিক আছে। আপনি যদি এটা গাগাক বলেন তাহলে কিন্তু উচ্চারণটা আপনার সঠিক হবে না।
এটা সঠিক উচ্চারণ হবে খাগাক। কারণ গিয়ক আমাদের রুলস অনুযায়ী গিয়ক যদি প্রথমে বসে উচ্চারণ হবে খ, গিয়ক পরে থাকলে উচ্চারণ গ, নিচে থাকলে ক। কিন্তু আমরা প্রথমে শিখেছিলাম গিয়ক উপরে থাকলে গ, নিচে থাকলে ক। আচ্ছা, পরবর্তী যেটা আছে এটাও সেম, দ্বিগুত উপরে বসলে দ হবে, নিচে বসলে ত হবে। দ্বিগুতের প্রথম বর্ণ দ, তাই উপরে বসলে দ, নিচের বর্ণ ত, তাই নিচে বসলে ত উচ্চারণ হবে। এটা হচ্ছে আমরা পূর্বে শিখেছিলাম। কিন্তু এখানে শব্দের যদি শুরুতে আপনার কখনো দ্বিগুত থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র উচ্চারণ হবে থ। শুধুমাত্র শব্দের শুরুতে বসলে উচ্চারণ হবে থ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে লিখি, এটা কিন্তু আমরা এই দ্বিগুতটাকে আমরা 3 বার লিখলাম। তো এইটা আমরা পূর্বে যা শিখেছিলাম সেই অনুযায়ী এটা উচ্চারণ হওয়ার কথা ছিল কি দা দাঁত। ঠিক আছে? তো এটা উচ্চারণ কিন্তু হওয়ার কথা ছিল দা দাঁত, কিন্তু না, এটার উচ্চারণ হবে হচ্ছে থা দাঁত। কারণ আমরা শিখেছি প্রথমে থাকলে থ, প্রথমে থাকলে থ, তো আমরা এই যে থ নিলাম, দ্বিতীয় থাকলে দ, তাই আমরা দ নিলাম, নিচে থাকলে ত, তাই আমরা ত নিলাম। আচ্ছা, এখানে তাহলে সঠিক উচ্চারণ হবে হচ্ছে থা দাঁত। আর এটা আপনি যদি বলেন দাদাত তাহলে উচ্চারণ কিন্তু ভুল হবে। আপনি রিডিং পড়ার সময় যখনই এই দ্বিগুতটাকে কোনো শব্দের প্রথমে দেখবেন উচ্চারণ করতে হবে আপনাকে থ, আর যদি প্রথম বাদে শেষে মাঝখানে বা যেখানেই দেখেন আপনাকে উচ্চারণ করতে হবে দ, এবং নিচে থাকলে ত। ঠিক আছে? তারপরে বর্ণ যেটা আছে বিউপ। ঠিক আছে? এই বিউপিও আমরা শিখেছিলাম উপরে বসলে ব, নিচে বসলে প। কিন্তু এই বিউপেরও আপনার সেম ভাবে বিউপ যদি প্রথমে বসে তাহলে উচ্চারণ হবে ফ, দ্বিতীয় বসলে উচ্চারণ হবে ব, নিচে বসলে উচ্চারণ হবে প। ঠিক আছে? তো এখানে আমি যদি বিউপ লিখি, আচ্ছা, এটা উচ্চারণ হওয়ার কথা ছিল আমরা প্রথমে যা শিখেছিলাম বাবাপ। ঠিক আছে? কিন্তু না, এটা সঠিক উচ্চারণ হবে বাবাপ। ওকে, আমি যদি বাবাপ বলি তাহলে এটা ভুল, সঠিক উচ্চারণ হবে ফাবাপ। ঠিক আছে? তো এখন শুধুমাত্র এই তিনটা আপনার প্রথমে বসলে উচ্চারণ একটু পরিবর্তিত হবে। এই তিনটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর এই তিনটা আপনি প্রথমে যে থ হবে, ঠিক আছে, প্রথমে যে খ হবে, প্রথমে যে থ হবে, এটা আপনি কিভাবে মনে রাখবেন, এটা একটা টেকনিক আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। যেহেতু আপনার যদি আগেরটা মনে রাখতে পারেন, গিয়ক উপরে বসলে গ, নিচে রাখলে ত। ঠিক আছে? দ্বিগুত উপরে বসলে দ, নিচে বসলে ত। বিয়োগ উপরে বসলে ব, নিচে বসলে প। এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে প্রথম বর্ণটা আপনি মনে রাখতে পারবেন। সেটা একটা টেকনিক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখেছি তিনটা বর্ণ যেটা শব্দের প্রথমে বসলে উচ্চারণ পরিবর্তিত হবে, গিয়ক, দ্বিগুত আর হচ্ছে বিয়োগ। পরিবর্তিত হয়ে ওই প্রথম তিনটা বর্ণ কি হবে, প্রথমে বসলে যে তিনটা বর্ণ হবে ওইটা কি হবে, ওইটা জাস্ট আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তা আমরা প্রথমে শিখেছিলাম এই গিয়ক যদি কোথাও বসে উপরে থাকলে উচ্চারিত হবে গ, নিচে থাকলে ক। দ্বিগুত যদি কোথাও থাকে উপরে থাকলে উচ্চারিত হবে দ, নিচে থাকলে উচ্চারিত হবে ত। ঠিক আছে? বিয়োগ, বিয়োগ যদি কোথাও থাকে উপরে থাকলে উচ্চারিত হবে ব, নিচে থাকলে উচ্চারিত হবে প। ওকে, আচ্ছা, এখানে আমরা তিনটা নিয়ম কিন্তু আমরা পূর্বেই শিখেছি, উপরে বসলে কি হবে, নিচে বসলে কি হবে। এখন কথা হচ্ছে এই তিনটা বর্ণ, যেহেতু আমরা একটা নতুন নিয়ম শিখলাম, এই তিনটা বর্ণ যদি কোনো শব্দের প্রথমে বসে উচ্চারণটা পরিবর্তন হবে। তো পরিবর্তন হয়ে কি হবে এটা আমি আপনাদের জাস্ট একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। বাংলা ব্যঞ্জন বর্ণের কিন্তু একটা সিরিয়াল আছে, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ। ঠিক আছে? এরকম সিরিয়াল আছে। ঠিক আছে? তো আমরা এইখানে প্রথম বর্ণটা কি হবে, ঠিক আছে, এইটা আমি সহজ একটা টেকনিক আপনাকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাংলা ব্যঞ্জন বর্ণ অনুযায়ী ক এর পরে কি আছে, খ, তাই না? ক এর পরে আছে কি, খ। ত এর পরে কি আছে, থ। প এর পরে কি আছে, ফ। এটা কিন্তু আপনার সিরিয়াল অনুযায়ী ক, খ, গ, ত, থ, দ, প, ফ, ব। ঠিক আছে? তো সেই সিরিয়াল অনুযায়ী জাস্ট ক এর পরে আছে খ, তাই গিয়ক যদি কখনো শব্দের শুরুতে বসে উচ্চারণ হবে খ। দ্বিগুত যদি কোথাও শব্দের শুরুতে থাকে উচ্চারণ হবে থ। ঠিক আছে?
বিয়োগ যদি কোনো শব্দের শুরুতে থাকে উচ্চারণ হবে ফ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই বর্ণের শেষের যে বর্ণটা আছে ওই শেষের বর্ণের সিরিয়াল অনুযায়ী পরের বর্ণটা বসবে প্রথমে। ঠিক আছে, ক এর পরে খ, ত এর পরে থ, প এর পরে ফ। ঠিক আছে, জাস্ট এইটা মনে রাখলে, এই টেকনিকটা আপনি মনে রাখলে সহজে আপনি মনে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে বাকি যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো সেম যা ছিল তাই হবে। যেমন নিউন, উপরে বসলে ন, নিচে বসলে ন, কারণ নিউনের প্রথম বর্ণ ন, পরের বর্ণ ন, তাই উপরে বসলো ন, নিচে বসলেও ন। মিউম আমরা যেভাবে শিখেছিলাম, প্রথমে বসলে ম, নিচে বসলে, প্রথমে বলতে উপরে বসলে ম, নিচে বসলে ম। ঠিক আছে, এখানে এই বাকি যেগুলো আছে যেমন এই সাং দিগুত, ঠিক আছে, সাং গিয়ক, ঠিক আছে, এগুলা পূর্বে আমরা যেভাবে শিখেছিলাম সেম নিয়মই আছে। আর বাকিগুলা হচ্ছে এই যে যেমন রিউল, হিউত। ঠিক আছে, এখানে হিউত নিচে বসলে উচ্চারিত হবে না। ঠিক আছে, হিউত যদি নিচে বসে উচ্চারিত হবে না, এইটা পরবর্তীতে আমি আপনার সাথে আলোচনা করব। ঠিক আছে, আর ইয়ং, ইয়ং বসলে, ইয়ং উপরে বসলে উচ্চারিত হবে না, নিচে বসলে শুধুমাত্র অং উচ্চারিত হবে। ঠিক আছে, আর এইখানে যে চারটা বর্ণ আছে এই চারটা বর্ণই যদি কখনো নিচে বসে এই চারটা বর্ণেরই উচ্চারণ ত হবে। ঠিক আছে, তো এই চারটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই সেম নিয়মে আপনার খাতায় আপনি লিখে রাখতে পারেন। এটা আপনার পরবর্তীতে রিডিং পড়ার ক্ষেত্রে খুব উপকারে আসবে। অনেক সময় আমরা এই যে কিছু নিয়ম আছে এই নিয়ম না জানার কারণে আমাদের রিডিং পড়তে অনেক অসুবিধা হয়। ঠিক আছে, তো এইটা অনেকে অনেকভাবে বুঝায়, তো আমার কাছে এইভাবে সিস্টেমটা ভালো লাগছে, আমি এর জন্য এইভাবে আপনাদেরকে বুঝালাম। আপনি খাতায় যদি এই সেম ভাবে লিখে রাখেন, ঠিক আছে, আপনার দেখলেই মনে পড়বে যে দ্বিগুত প্রথমে থ, পরবর্তীতে দ, নিচে ত। সেম ভাবে যদি লিখে রাখেন পরবর্তীতে আপনার রিডিং পড়তে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই গিয়ক, দ্বিগুত, বিয়োগ, তো আজ এই তিনটাই মূলত আমাদের এই পুরো ভিডিও থেকে এই তিনটে আমরা নতুন শিখতে পারলাম। বাকি যেগুলো আমরা প্রথমে দেখিয়েছি এগুলো হচ্ছে আমরা আগেই শিখেছি, জাস্ট একটু রিভাইজ দিলাম। তো এই তিনটা কিন্তু আপনাকে অবশ্যই রিডিং পড়ার সময় মনে রাখতে হবে। এই তিনটার উচ্চারণ কখন কোন জায়গায় পরিবর্তন হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার উচ্চারণ সঠিক হবে না। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন এবং এই চারটা আপনি অবশ্যই খাতায় তুলে রাখবেন যেভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে, আমি মনে করি এটা আপনি যে খাতায় তুলে রাখেন আপনার জন্য অনেক সুবিধা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু অনেকেই রিডিং পড়তে গেলে এই ভুলটা করে। ঠিক আছে, প্রথমে বসলে উচ্চারণ কি হবে, দ্বিতীয় বসলে উচ্চারণ কি হবে, এই দুইটার মানে পার্থক্যটা অনেকে নির্ণয় করতে পারে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে এইটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আর এখানে আমি যে চার্টগুলো দিয়ে রেখেছি এগুলা হচ্ছে আমরা পূর্বের ক্লাসে যে চার্টগুলো পড়িয়েছিলাম। ঠিক আছে, এই চার্টগুলো কিন্তু আপনার রিডিং পড়তে হলে অবশ্যই বেশি বেশি করে পড়তে হবে। এই চার্টগুলো প্রচুর পড়বেন। ঠিক আছে, এক একটা চার্ট 100 বার করে পড়বেন নর্মালি, এবং এইটা যখন পড়বেন আপনি অবশ্যই জোরে 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 উচ্চারণ করে পড়বেন, মনে মনে উচ্চারণ করবেন না, জোরে জোরে পড়বেন। ঠিক আছে, জোরে জোরে বাচ্চাদের মতো পড়বেন, তাহলে দেখবেন আপনার উচ্চারণটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এই ভাষাটা একদম নতুন, আমরা আগে পরে শেখা ছিল না, যেমন ইংলিশটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই কিন্তু আমরা জানি বা পারি, এটার সাথে আমরা সবাই পরিচয় আছে। কিন্তু এই কোরিয়ান যে ভাষাটা এটা কিন্তু কখনোই আমরা শিখিনি বা একটা বর্ণ উচ্চারণ করিনি। ঠিক আছে, এটা কোনো শব্দের সাথে আমাদের পরিচয় নাই। তো সেক্ষেত্রে এটা আপনাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য এটা সুবিধা হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।